ক্লাস 11 কেমিস্ট্রির মহাযজ্ঞ চলছে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে। আমরা আমাদের ব্যাচের মধ্যে, আমাদের অ্যাপের মধ্যে ধামাকা প্রিপারেশন করছি। তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের একটা করে 15 মিনিটের রিক্যাপ ভার্সন, রিভিশন ভার্সন এইভাবে আমরা ইউটিউবের মধ্যে আপলোড করছি। এতে পড়াও হবে, সামনে সামনে পড়বো আর পেছনে পেছনে ভুলবো, এই সমস্যাও দূর হবে এবং রেগুলার রিভিশনটাও চলতে থাকবে। 5 বছরে বাংলাও পাল্টাবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমাদের অলরেডি পিরিয়ডিক টেবিল শেষ হয়ে গেছে, আমরা অলরেডি বন্ডিং এর দিকে চলে গেছি। আমাদের ছেলেমেয়েরা জানে, যারা আমাদের অ্যাপের মধ্যে পড়াশোনা করছে, যে আমরা বন্ডিং কি অ্যাপ্রোচে শুরু করেছি। বন্ডিং একটা কঠিন চ্যাপ্টার, বন্ডিং একটা লেন্দি চ্যাপ্টার, বন্ডিং একটা বোঝার মতো চ্যাপ্টার। কিন্তু আমাদের ছেলেমেয়েরা বন্ডিং যে কাঁপাতে চলেছে সেটার আভাস তারা প্রথম ক্লাসেই পেয়ে গেছে। তার কারণ তারা জানে বন্ডিং এর সাথে কি খেলা খেলেছি আমরা। চল, যেটা আমাদের কথা দিয়েছিলাম, যেটা প্রত্যেকটা ক্লাসের একটা করে 15 মিনিটের রিক্যাপ আমরা ইউটিউবে আপলোড করব, যাতে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা রিভিশন করে নিতে পারে। আর যারা ব্যাচের মধ্যে ভর্তি হয়নি, যারা বাইরে অন্য কোথাও পড়াশোনা করছে, তারা যেখানে পড়ছে সেখান থেকে পড়ে যাতে এখান থেকে রিভিশন করতে পারে, সমস্ত কিছুর জন্য ব্যবস্থা রেখেছি আমি। চল শুরু করি ভাই, পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিলের 2 নম্বর ক্লাস। তোরা প্রত্যেকে জানিস যে পিরিয়ডিক টেবিলের আগের ক্লাসের মধ্যে আমরা পারমাণবিক ব্যাসার্ধের কথা বলছিলাম। আমরা বলেছিলাম যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে, মানে একটা পর্যায় সারণীর মধ্যে যখন আমরা এই বরাবর যাব, তখন স্বাভাবিকভাবে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকে। সেটার পুরো কারণটা আমি তোকে ব্যাখ্যা করেছিলাম, একদম ফুল ডিটেলে ব্যাখ্যা করেছিলাম। কিন্তু দাদা, সেখানে একটা ব্যাখ্যা বাকি রয়ে গেছে। শ্রেণী বরাবর যখন আমি ওপর থেকে নিচের দিকে নামছি, তখন পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে কেন? এই বরাবর কমছে আর এই বরাবর বাড়ছে, এই লজিকটা আমাকে একটু ক্লিয়ার করো। দেখ, তুই যদি একটা শ্রেণী বরাবর দেখিস, আমি ধর একটা প্রথম শ্রেণীটা নিয়ে নিয়েছি। প্রথম শ্রেণীর মাত্র 3টে এলিমেন্ট আমি তোকে দেখিয়েছি। লিথিয়াম দেখিয়েছি, সোডিয়াম দেখিয়েছি, পটাশিয়াম দেখিয়েছি। তোদেরকে আমি নর্মাল, তোরা ক্লাস 10 লেভেলে যেভাবে ইলেকট্রন বিন্যাস করতিস ওইভাবেই করে দেখিয়েছি। দেখ তো, লিথিয়ামের 3 2 1, সোডিয়ামের 11 2 8 1, পটাশিয়ামের 19 2 8 8 1। তুই আমাকে শুধু একটা কথা বল, যখন তোর একটা পর্যায় বরাবর ইলেকট্রন বিন্যাসটা করছিস, সাপোজ লিথিয়াম আছে, তারপরে বেরিলিয়াম আছে, বোরন আছে, তুই চিন্তা করে দেখ তো, লিথিয়াম হচ্ছে 2 1, বেরিলিয়াম হচ্ছে 2 2, বোরন হচ্ছে 2 3। মানে দাদা, যে একটা করে ইলেকট্রন বাড়ছে, চিন্তা করে দেখো, 3 থেকে 4 হওয়ার সময় তো একটা ইলেকট্রন বাড়লো, সেই ইলেকট্রনটা ঢুকছে কোথায়? এই 2 নম্বর কক্ষপথে। এই যে 4 থেকে 5 হওয়ার সময় যে একটা ইলেকট্রন বাড়লো, সেই ইলেকট্রনটাও ঢুকলো কোথায়? এই 2 নম্বর কক্ষপথে। কিন্তু এখানে চিন্তা করে দেখো তো, আচ্ছা এই কারণের জন্যই তো এখানে একটা ইলেকট্রন ছিল 2 নম্বর কক্ষপথে। যখনই লিথিয়াম থেকে বেরিলিয়াম হলো, একটা বেড়ে 2টো হয়ে গেল। যখনই বেরিলিয়াম থেকে বোরন হলো, 2টো বেড়ে 3টে হয়ে গেল। মানে নতুন আগত ইলেকট্রন গুলো সব ওই একই 2 নম্বর কক্ষপথের মধ্যে বসছিল, একই কক্ষপথের মধ্যে বসছিল। কিন্তু এখানে চিন্তা করে দেখো, যখন আমি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যাচ্ছি, তখন যে নতুন আগত ইলেকট্রন, লিথিয়ামের ক্ষেত্রে 2 1 ছিল, সোডিয়ামের ক্ষেত্রে যে নতুন আগত ইলেকট্রনস গুলো এলো, তার মধ্যে যে শেষ ইলেকট্রনটা, সেটা কিন্তু কক্ষপথ বদল করে পরের কক্ষপথের মধ্যে চলে গেল। পটাশিয়ামের ক্ষেত্রেও যে শেষ ইলেকট্রনটা, সেটা কক্ষপথ বদল করে পরের কক্ষপথের মধ্যে চলে গেল। দাদা, এই শেষ ইলেকট্রনটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি বলছি, ধর একটা লাইনের মধ্যে 50 জন দাঁড়িয়ে আছে, তুই একসাথে পুরো লাইনটাকে ধরে টানতে চাস। ঠিক যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরপর কক্ষপথগুলো থাকে। যদি নিউক্লিয়াসটা চায় পুরো পরমাণু ব্যাসার্ধটাকে কমাবে, তাহলে কাকে ধরে টানবে? একদম শেষ কক্ষপথের শেষ ইলেকট্রনটাকে ধরে টানবে। যেমন একটা লাইনে যদি 50 জন থাকে, পুরো লাইনটাকে টানতে গেলে তুই কাকে ধরে টানবি? প্রথম জনকে না শেষ জনকে? শেষ জনকে ধরে টানবো। এখানেও সব সময় নিউক্লিয়াস কাকে আকর্ষণ করে? অন্তিম ইলেকট্রনটাকে আকর্ষণ করে। কারণ একে আকর্ষণ করলে সবাই খিচে চলে আসবে ভাই। ব্যাসার্ধ কমানো বাড়ানো এর উপরেই নির্ভর করে। আর এ যদি দূরে যায়, তাহলে সবাই বড় হয়ে যাবে। এবার দাদা কি হচ্ছে তাহলে? আমি বলছি, চিন্তা করে দেখ, ধর এখানে একজন ম্যাডাম পড়াচ্ছেন, এখানে সব স্টুডেন্টরা আসছে। তুই যদি প্রথমে চিন্তা করে দেখিস, ম্যাডাম এখানে বসে আছেন। লিথিয়ামের ক্ষেত্রে আমি প্রথম থেকে দেখাচ্ছি একদম। ধর ম্যাডামের, যখন লিথিয়ামের ক্ষেত্রে কেস, ম্যাডামের চোখের পাওয়ার +3, লিথিয়ামের 2খানা ইলেকট্রন এখানে বসে, 1খানা ইলেকট্রন থার্ড সেকেন্ড বেঞ্চের মধ্যে বসে। এবার তুই চিন্তা কর, যখন লিথিয়াম থেকে সোডিয়ামের কেসটার মধ্যে এলো, ম্যাডামের চোখের পাওয়ার তো প্রচুর পরিমাণ বেড়ে গেল, কারণ 3 থেকে 11 হচ্ছে ভাই। প্রোটনও বাড়বে, ইলেকট্রনও বাড়বে। তুই চিন্তা করে দেখ, নতুন আগত প্রচুর স্টুডেন্ট এলো, এখানে পুরো ভর্তি হয়ে গেল, 8খানা স্টুডেন্ট ভর্তি হয়ে গেল। কিন্তু একটা স্টুডেন্ট এসে থার্ড বেঞ্চের মধ্যে বসে পড়লো, ফলে ম্যাডামের চোখের পাওয়ার তো বাড়ছে, কিন্তু এই স্টুডেন্টটা ম্যাডামের থেকে দূরে চলে যাচ্ছে, ম্যাডামের আকর্ষণী ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছে।
আবার যখন পটাশিয়ামের ক্ষেত্রে এলো, পুরো থার্ড বেঞ্চ ফিল আপ হয়ে গেল, একটা নতুন স্টুডেন্ট লাস্টে গিয়ে ফোর্থ বেঞ্চটার মধ্যে বসে পড়লো। আরে ম্যাডামের চোখের পাওয়ার যতই বাড়ুক, স্টুডেন্টটাও তো দূরে চলে যাচ্ছে রে, আর সামনে প্রচুর স্টুডেন্ট বসে আছে, ম্যাডাম থোড়ি দেখতে পাবে। ঠিক যেমন করে দাদা, ধরো দুটো চুম্বক আছে, এই চুম্বক দুটো ধরো নর্থ পোলারও এনার্জি বাড়াচ্ছি, সাউথ পোলারও এনার্জি বাড়াচ্ছি, তাহলে দুটোরই এনার্জি বাড়ছে। আমি যদি ডিস্টেন্সটাকে ফিক্স রাখতাম, তাহলে নর্থ পোল সাউথ পোল একে অপরের দিকে চলে আসতো। কিন্তু আজকে ধরো আমি যদি ডিস্টেন্সটাকে ফিক্স না রাখি, আজকে যদি আমি এদের দুজনকে একে অপরের থেকে প্রচুর সরিয়ে দিই, এবং মধ্যখানে ধরো আমি কাঠের গুড়ির একটা রেখে দিলাম, আরে তুই যতই পাওয়ার বাড়া ভাই, তুই যতই পাওয়ার বাড়া, তুই যতই নর্থ পোলের এনার্জি বাড়া, সাউথ পোলের এনার্জি বাড়া, মধ্যখানে কাঠের গুড়ি আর ডিস্টেন্সও বাড়ছে, কোনোদিন আকর্ষণ করবে না। ঠিক তেমন করে তুই যতই প্রোটন বাড়া, তুই যতই ইলেকট্রন বাড়া, তুই ভাবছিস যত প্রোটন ইলেকট্রন বেড়ে যাচ্ছে আকর্ষণ বাড়বে, না। ইলেকট্রনটা একদম প্রোটনের থেকে, নিউক্লিয়াসের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। ওই লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাই তো ম্যাটার করে। ও যেহেতু দূরে চলে যাচ্ছে, ক্রমশ উপর থেকে নিচে যখন যাচ্ছি, ক্রমশ নিচে চলে যাচ্ছে, ক্রমশ দূরে চলে যাচ্ছে, তার ফলে যতই প্রোটন বাড়ুক, যতই ইলেকট্রন বাড়ুক, আকর্ষণটা কিন্তু ফাইনালি কমেই যাচ্ছে। আর কমে যাচ্ছে মানে পরমাণুটা যত নিচে যাচ্ছে তত আস্তে আস্তে আকারে বাড়ছে। এই জন্যই ওপর থেকে নিচে যাওয়ার সময় আকারে বাড়ে। দাদা চিন্তা করে দেখো, তুমি একটা কথা উল্লেখ করেছিলে যে সামনে স্টুডেন্ট গুলো একটু হলে গার্ড দেবে, তাই না? স্বাভাবিক ব্যাপার। ধর থার্ড বেঞ্চে কেউ বসে আছে, ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চের ছেলেমেয়েগুলো একটু তো তাকে আড়াল করে দেবে। ফোর্থ বেঞ্চে কেউ বসে আছে, আরো আড়াল হয়ে যাবে। এই আড়াল করে দেওয়ার প্রবণতাটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট, পর্দা প্রভাব। এই যে তুই চিন্তা কর, লিথিয়ামের মধ্যে এই শেষ ইলেকট্রনটাকে আড়াল করছে 1s এর ইলেকট্রনটা, এখানে 3s এর ইলেকট্রনটাকে আড়াল করছে 1s2 2s2 2p6, মেনলি ঠিক তার আগে যে থাকে সে আড়াল করে। বাকি পটাশিয়ামকে তুই আড়াল করে দেখ, 4sটাকে ঠিক তার আগে যে আছে 3p, মানে এই পুরোটাই বলতে পারিস। কিন্তু মেন যেটা ঠিক তার আগে যে থাকে সে, মানে আড়াল করে দেওয়ার লোকের সংখ্যা বাড়ছে, আড়ালের সংখ্যা বাড়ছে দাদা। এই আড়াল করে দেওয়ার প্রবণতাকে শিল্ডিং এফেক্ট বলা হয়। দেখা গেছে এস এর ক্ষেত্রে শিল্ডিং এফেক্ট সবচেয়ে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এস এর ক্ষেত্রে কেন বেশি? কারণ এস এর আকৃতিটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, পি এর ক্ষেত্রে ডাম্বেল, ডি এর ক্ষেত্রে ডবল ডাম্বেল, আর এফ এর ক্ষেত্রে পুরো ডিফিউজড আকৃতি, পরিব্যাপ্ত আকৃতি। নেক্সট খেয়াল করে এবার দেখ, নেক্সট যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে আয়নিক রেডিয়াসের গল্প। আয়নিক রেডিয়াসের কথাটা মন দিয়ে শোন। আজকে তো সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস আছে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস যাওয়ার সময় ও তো একটা গোটা ইলেকট্রন ছেড়ে দিল। আজকে 1s2 2s2 2p6 3s1 ছিল, সোডিয়াম প্লাস হওয়ার সময় 3s1 এর ইলেকট্রনটাকে পুরো বিদায় করে দিল। তার ফলে একটা কক্ষপথ সম্পূর্ণরূপে মুছে গেল। তাহলে স্বাভাবিক না ব্যাসার্ধটা কমে যাবে? তাহলে যখনই ক্যাটায়ন তৈরি হবে তখনই ব্যাসার্ধ কমবে, আর যখন অ্যানায়ন তৈরি হবে তখন ব্যাসার্ধ বাড়বে। এটা তো সর্বদা প্রচলিত। দেখবি আমি তোদেরকে মাঝখানে যে কোয়েশ্চেন আনসার সেশনটা করালাম, ওখানে একটা প্রশ্ন ছিল H মাইনাস H প্লাস, মনে পড়ে গেছে? চলো এইবার এখানে একটা রুল আছে, ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান প্রপোর্শনাল টু 1/r। মানে তুই চিন্তা করে দেখ, আজকে সোডিয়ামের ক্ষেত্রে 11খানা প্রোটন আছে, 11খানা ইলেকট্রন আছে। ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথের মধ্যে বসে আছে, আর প্রোটন গুলো নিউক্লিয়াসের ভেতরে আছে। আজকে তুই যদি একটুখানি স্বীকার করিস তাহলে নিশ্চয়ই জানবি প্রোটনই তো ইলেকট্রনকে টানছে। এখানে 11খানা প্রোটন 11খানা ইলেকট্রনকে টানছে, মানে কেটে কুটে 0 হয়ে যাচ্ছে। কিন্তু যখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে দাদা, তখন চিন্তা করে দেখো ইলেকট্রন কিন্তু হয়ে গেল -10 আর প্রোটন হয়ে গেল +11, কারণ প্রোটনের সংখ্যা তো চেঞ্জ হয় না। এখানেও তো প্রোটন 11, তাহলে প্রোটন 11 ইলেকট্রন 10, তার মানে প্রোটনের সংখ্যা বেড়েছে। তাহলে এখন কার দবদবা বেড়ে যাবে? প্রোটনের দবদবা বেড়ে যাবে। আগে 11টা ইলেকট্রনকে টানতো 11টা প্রোটন, এখন 10টা ইলেকট্রনকে টানবে 11টা প্রোটন। তার ফলে ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধানের পরিমাণটা বেড়ে গেল। আগে একটা ইলেকট্রনকে টানতো একটা নিউক্লিয় আধান, এখন একটা ইলেকট্রনকে একের বেশি নিউক্লিয় আধান টানতে পারবে। এটা তুইও মানছিস, আমিও মানছি। তার ফলে এই ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান Z/E যত বাড়বে, তত প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি টানটা বাড়ছে, তত তাকে টেনে নিয়ে আসছে, ফলে ব্যাসার্ধ কমছে। এই জন্য বলা হয় Z/E প্রপোর্শনাল টু 1/r। যতটা ছোট করে বলা যায় বলে দিলাম, বাকি ডিটেলে ক্লাসে বলা আছে। ব্যাস, এগুলো সব হয়ে গেছে। এখানেও দেখানো আছে, আগে 11/11 1, এখন 11/10 1.1, Z/E বাড়ছে, ব্যাসার্ধ কমবে, শেষ। এবার নেক্সট দেখছিল যেটা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি কনসেপ্টটা কি? গ্যাসীয় অবস্থাতে কাজ করে। এই যে ধরো সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস করতে হবে, এই ইলেকট্রনটাকে আমাকে বার করতে হবে। ইলেকট্রনটা কোথায় আছে? 3 নম্বর কক্ষপথে। আরে নিউক্লিয়াস তো টানে রে ইলেকট্রনটাকে।
আমি যদি ইলেকট্রনটাকে বলি আয় বাবা তুই বেরিয়ে যা, ও কি সহজে বেরোতে পারবে? পারবে না তো। ওকে তো নিউক্লিয়াস টেনে রেখেছে, তাহলে নিশ্চয়ই ওকে টেনে হিজড়ে বার করতে হবে। আর টেনে হিজড়ে বার করার জন্য কি দরকার? শক্তি দরকার। আর ওটাই আয়োনাইজেশন শক্তি, গল্প শেষ। চলো এবার দাদা আয়োনাইজেশন শক্তি কি বরাবর বাড়ে? তুই আজকে চিন্তা করে দেখ, আমরা যখন পর্যায় বরাবর যাচ্ছি, তুই বল আকার ছোট হচ্ছে, বল হচ্ছে, বল হচ্ছে, বল হচ্ছে, তাহলে দাদা যত এই বরাবর যাচ্ছি তত আকারটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। আরে যত বাচ্চা ছোট হয় তার উপর মা বাবার আকর্ষণ বাড়ে, তো বাড়ে। তাহলে মা বাবার আকর্ষণ বাড়লে তুই বাচ্চাটাকে নিয়ে আসতে পারবি? পারবি না। সেমনি যখনই পরমাণুটা ছোট হয়, পরমাণু নিউক্লিয়াস আর তার শেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা কমে, আকর্ষণটা বাড়ে, বের করতে পারবি? পারবি না। প্রচুর এনার্জি লাগবে। তার ফলে যত পর্যায় বরাবর যাব, আয়োনাইজেশন এনার্জি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্যাট ইলেকট্রন বেড়ে যাবে। আর যত নিচের দিকে নামছি, যত পরমাণুটা আস্তে 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 বড় হয়ে যাচ্ছে, তত নিউক্লিয়াস আর শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তার ফলে আকর্ষণটা কমে যাচ্ছে। তার ফলে এখন যদি তুই বলিস যে ভাই তুই একটু বাইরে চলে আয়, ও সহজে আসতে পারবে। ধর একটা বড় বাচ্চাকে তুই সিনেমা দেখতে নিয়ে যাবি, সহজে নিয়ে যেতে পারবি। একটা ছোট বাচ্চাকে নিয়ে যেতে পারবি? পারবি না। তাহলে যখনই পরমাণুটা বড় হচ্ছে, ইলেকট্রন দূরে যাচ্ছে, ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমছে, এই ইলেকট্রনটাকে তুই সহজে বার করতে পারবি, আয়োনাইজেশন এনার্জি কম লাগবে। তাহলে দাদা আমাকে একটা কথা বলো, যদি এটাই হয় তাহলে এইখানে এই ব্যতিক্রমটা কেন দেখতে পাওয়া গেছিল? মানে আমরা তো জানি যে লিথিয়াম থেকে শুরু করে ফ্লুরিন একদম পর্যায় বরাবর পরপর হয়। তাহলে তুমি তো বলেছো পর্যায় বরাবর আয়োনাইজেশন এনার্জি বেড়ে যায়। আয়োনাইজেশন এনার্জি যদি বাড়ে তাহলে তো এই বরাবর বেড়ে যাওয়ার কথা ছিল লিথিয়াম থেকে ফ্লুরিনে। কিন্তু আমরা দেখো জিনিসটা দেখতে পাই, লিথিয়াম থেকে ফ্লুরিনে না ডিরেক্ট এভাবে বাড়ে না। লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বোরনে কমে, কার্বনে বাড়ে, নাইট্রোজেনে বাড়ে, অক্সিজেনে আবার কমে যায়। মানে এই দুটো জায়গাতে পার্থক্য দেখা যায়। এইটা কেন? আমি বলছি এটাতে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখতে পাবি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1:2:2। দেখ 2s এর মধ্যে যতগুলো ইলেকট্রন ধরে ততগুলোই আছে। বোরনের ক্ষেত্রে দেখ একটা এক্সট্রা করে 2p আছে, তার মধ্যে একটা। আরে 2p1 কি স্টেবল? কিন্তু 2s2 কি স্টেবল? প্রচুর স্টেবল। তাহলে 2s2 কি ইলেকট্রন ছাড়তে চাইবে? চাইবে না। কিন্তু 2p1 কি চাইবে? হ্যাঁ চাইবে। তাহলে কোথায় এনার্জি বার করতে বেশি এনার্জি লাগবে? কোথায় ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগবে? দাদা যেটা স্টেবল। তার মানে 2s তো ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে এখান থেকে আমাকে ইলেকট্রনটাকে বার করতে হলে অনেক বেশি এনার্জি দিতে হবে। কিন্তু বোরন তো বলবে নিয়ে যা ভাই, তুই আমার টুপিটাকে নিয়ে গিয়ে আমাকে বাঁচা বরং। তাহলে স্বাভাবিকভাবে বোরন সহজে ইলেকট্রন ছাড়বে। তাহলে বোরন থেকে ইলেকট্রন বার করতে কম এনার্জি লাগবে অ্যাজ কম্পেয়ার টু বেরিলিয়াম। এই জন্যই বেরিলিয়ামের ক্ষেত্রে যে এনার্জিটা রয়েছে সেটা গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু বোরন। আবার যদি তুই দেখিস অক্সিজেন নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের দেখ 2p3, অক্সিজেনের 2p4। হাফ ফিল্ড ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্টেবল। নাইট্রোজেন ইলেকট্রন ছাড়তে চাইবে না, প্রচুর এনার্জি লাগবে। অক্সিজেন বলবে ছেড়ে দে মাকে দেবাছি, একটা ইলেকট্রন নিয়ে পালা। তাহলে সহজে ছেড়ে দেবে, তার ফলে এর ক্ষেত্রে এনার্জি বেশি, আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন বেশি অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন। গল্প শেষ। নেক্সট, পটাশিয়াম আর কপারের ক্ষেত্রে একই রকম কেস বলেছিলাম। পটাশিয়ামের 4s1 এর আগে 3p আছে, এখানে 4s1 এর আগে 3d আছে। 3d এর আবরণী ক্ষমতা কম বলে 4sটাকে খুব সহজে টেনে রেখেছে, ফলে 4s থেকে ইলেকট্রন বার করা কঠিন। ওই জন্য কপারের আয়োনাইজেশন এনার্জি পটাশিয়ামের থেকে বেশি। নেক্সট, ইলেকট্রন অ্যাফিনিটির কেসটা বলেছিলাম। দেখ আমাকে একটা কথা বল, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? অ্যাফিনিটি মানে কারোর প্রতি চাহিদা থাকা, কারোর প্রতি ভালোবাসা থাকা, কারোর প্রতি আকর্ষণ থাকা। আকর্ষণ কখন করবি? ধর আমি তোকে একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ধর একটা বাচ্চা রয়েছে আর একটা বড় কেউ একজন রয়েছে। তুই কাকে আদর করতে বেশি পছন্দ করবি? কাকে চটকাতে বেশি পছন্দ করবি? আরে যে বাচ্চা গুলুমুলু বাচ্চাটা আছে তাকে চটকাতে বেশি পছন্দ করবি। যারা আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে, কালকে আমি আমার ছোটবেলার ছবি দিয়েছিলাম, কয়েকজন বলছে কিউট। আমি যদি এখন আমার ছবি দিই, কেউ কি বলবে কিউট? কোনোদিন বলবে না। তাহলে তারা বাচ্চাদের দেখে লোকজন বেশি চটকাতে পছন্দ করে। তাহলে বাচ্চাদের প্রতি অ্যাফিনিটি বেশি। তাহলে যত ছোট হয় তত অ্যাফিনিটি বাড়ে। পরিষ্কার পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কমে ছোট হয়, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে। কারণ যত ছোট হচ্ছে ইলেকট্রন তো বেরোতে পারছে না, শুধু ইলেকট্রন ঢুকতে পারছে, তাই ঢুকতে পারছে বলে অ্যাফিনিটি বাড়বে। আর যত নিচের দিকে যাচ্ছে ব্যাসার্ধ বাড়ছে, ইলেকট্রন ফুরফুর ফুরফুর করে বেরিয়ে যাচ্ছে, ফলে অ্যাফিনিটি কমছে। গল্প শেষ। আজকের মতো এখানেই শেষ। ব্যাস, এবার নেক্সট দিন দেখা হবে নেক্সট ক্লাসে। অ্যাফিনিটির আরো কয়েকটা বিষয় বলবো, তারপরে নতুন কিছু করাবো। আজকের মধ্যে এখানে, সবাই ভালো থাকিস। জয় ধামাকা। আর যারা চাইছিস আমাদের পেট ব্যাচে ভর্তি হয়ে প্রত্যেকদিন পড়তে এরকম ভাবে এবং তারপরে রিভিশন করতে, কোশ্চেন প্র্যাকটিস করতে প্রত্যেক শনিবার করে, প্রত্যেক রবিবার করে, তাহলে তারা নিচে দেওয়া পিন কমেন্টটা চেক কর। পুরো ব্যাচের ডিটেলস আছে। আমাদের দুটো ব্যাচ, একটার মধ্যে যে কোনো তুই ভর্তি হয়ে যেতে পারিস। একটা 11-12 পুরো 1799 টাকা। তবে মনে রাখবি 11 + 12 24 মাস, 12টা মাস বলছি, 24টা মাস, 2 বছর, 4টে সেমিস্টার, টোটাল
1799 টাকা ফিস। এই ফিসটা কেবলমাত্র 15ই এপ্রিলে 1499 টাকা হবে, ওয়ান টাইম। 2 বছর 24টা মাস 4টে সেমিস্টার কভার হয়ে যাবে। আর যদি কেউ শুধু 11 নিতে চাস সেমিস্টার 1+2, তার জন্য একটাই ব্যাচ আছে 999, তুই সেখান থেকে নিয়ে নিতে পারিস। এটার প্রাইসের কোনো চেঞ্জ হবে না, এটা একদিনের জন্য 1499 হবে। আজকের মতো এখানেই, জয় ধামাকা।